গুড মর্নিং সবাইকে। দেখো, অঙ্ক অনুশীলনী প্রণবেশ জানা দ্বিতীয় শ্রেণীর এই বইটা, যারা এই বইটা প্রথম শ্রেণীর করেছো তাদের দ্বিতীয় শ্রেণীর শুরু করতে গিয়ে দেখবে যে অসুবিধা হবে না। প্রথম দিকে বেশিরভাগই পূর্ব পাঠের অনুশীলনী আছে, তাও যারা দ্বিতীয় শ্রেণীর এবং দ্বিতীয় শ্রেণীর প্রথম এই অঙ্ক অনুশীলনী বই করতে বসলে প্রথম ভাগটা যারা ওয়ানে করনি তাদের ক্ষেত্রে এটা একটু জটিল মনে হলেও দেখবে যে মোটামুটি 2-1 সপ্তাহের মধ্যে আস্তে আস্তে তোমরাও সরগর হয়ে যাচ্ছ, অনেকটাই তোমরাও পারবে। দেখো, বেশ কিছু কনসেপ্ট আগের থেকে যেগুলো সবারই কম বেশি জানা, কিন্তু তাও একটু বলে দিই, তাতে যারা জানে না তাদের সুবিধা হবে। আমাদের যে সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলির 0 থেকে অসীম পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 কততে 100, তারপরে 1000, তারপরে অযুত, লক্ষ, নিযুত, কোটি, অর্বুদ, নির্বুদ, শঙ্খ, চক্র, গদা, পদ্ম, এই করে করে অসংখ্য অসীম পর্যন্ত যাচ্ছে। তাহলে এই এখন অত বড় করে ভাববো না, 0, 1, 2, 3, 4, 5, 6 থেকে ধরে নাও 100 পর্যন্ত। তাহলে এই যে সংখ্যাগুলি, সেই সংখ্যাগুলির মধ্যে 1 থেকে 100 পর্যন্ত বা তারও পরের যে সংখ্যাগুলি, সেগুলি সবগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা, কিন্তু 0 স্বাভাবিক সংখ্যা নয়। এবার 0 স্বাভাবিক সংখ্যা নয় কেন, এটা ধীরে ধীরে আস্তে আস্তে জটিল বিষয় তোমাদের দিকে মাঝে মধ্যেই ধীরে ধীরে আলোচনা করবো। আজকে যেহেতু একটা অঙ্ক প্রথম শুরু করছি, খালি 0 নিয়ে পড়ে থাকবো না। 0 স্বাভাবিক সংখ্যা নয়, 0 একটি পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা। এরপরে 1 থেকে 100 পর্যন্ত বা তারপরের যে সংখ্যাগুলি সবগুলি পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা এবং তার সঙ্গে সঙ্গে স্বাভাবিক সংখ্যা। 0 একটি জোড় সংখ্যা। কেন কি এই 0 কেন জোড় সংখ্যা সেটা খুব জটিল, সেটা তোমাদের দিকে আবার পরে বোঝাবো। এখন জেনে নাও যে 0 একটি জোড় সংখ্যা। তাহলে প্রথম আমরা জোড় বিজোড় থেকে শুরু করি। তাহলে আমি যদি দেখো 1, 2, আচ্ছা উপর নিচে লিখি তাহলে আমার সুবিধা হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে 1 মানে একটা দাগ, জোড় মানে দুটি, জোড় মানে দুটি, অর্থাৎ 1 জোড়া মানে দুটি। এরা জোড় বাঁধছে নাকি? তাহলে জোড় মানে দুটি, তাহলে এর সঙ্গী নাই, সঙ্গীবিহীন, তাহলে এটা জোড় সংখ্যা নয়। 2 মানে দুটি দাগ, জোড় হচ্ছে, তাহলে জোড় সংখ্যা। 3 মানে 3টি দাগ, দুটি দাগ আর একটি দাগ, জোড় নাই, তার মানে এটা জোড় সংখ্যা নয়। 4 মানে জোড় হলো, তাহলে জোড় সংখ্যা। 5 দুটি জোড় হচ্ছে কিন্তু একটি জোড় হচ্ছে না, তার জন্য এটা জোড় সংখ্যা নয়। 6 এখানে জোড় হলো, এখানে জোড় হলো, এখানে জোড় হলো, তাই এটি জোড় সংখ্যা। 7 জোড় হয়েছে, জোড় হয়েছে, জোড় হয়েছে, তারপরে জোড় হয়নি, বিজোড় সংখ্যা পড়ে আছে, তার জন্য এটি বিজোড় সংখ্যা। জোড় 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 জোড়, তার মানে সবগুলোই জোড় হয়েছে, তার মানে এটি জোড় সংখ্যা। 9 ক্ষেত্রে ঠিক তাই, সবগুলোই জোড় বাঁধতে পারছে কিন্তু একটা পড়ে থাকছে, তার জন্য এটি বিজোড় সংখ্যা। আর 10 ক্ষেত্রে সবগুলো আমার জোড় হচ্ছে, তার জন্য 10 জোড় সংখ্যা। তাহলে এবার দেখো, 1 যদি বিজোড় হয় তাহলে 2 জোড়, 3 বিজোড় হলে 4 জোড়, 5 বিজোড় হলে 6 জোড়, 7 বিজোড় হলে 8 জোড়। তার মানে কি, আমরা সংখ্যার ক্রম যদি দেখি তাহলে দেখব যে কোনো একটি সংখ্যা জোড় হলে তার পরের সংখ্যাটি বিজোড়, বা যে কোনো একটি সংখ্যা বিজোড় সংখ্যা হলে তার আগের সংখ্যাটি জোড় এবং তার পরের সংখ্যাটিও জোড়। বা ঠিক একই রকম ভাবে কোনো একটি সংখ্যা জোড় সংখ্যা হলে তার আগের সংখ্যাটি বিজোড়, তার পরের সংখ্যাটিও বিজোড়। যেমন ধরো 6, আগের সংখ্যা বিজোড়, 6 পরের সংখ্যা বিজোড়। আবার যদি আমি ধরি 9, তাহলে তার আগের সংখ্যা জোড় এবং তার পরের সংখ্যা জোড়। তার মানে একটি সংখ্যা তার পরের সংখ্যাটি সেটা যদি জোড় হয়, আগের সংখ্যাটি যদি জোড় হয়, তাহলে তার একটি সংখ্যা তার সেই সংখ্যাটি যদি জোড় হয় তবে তার আগের সংখ্যা এবং তার পরের সংখ্যা বিজোড় হবে। তাহলে এইভাবে আমার সহজ। এবার দেখো, যখন আমরা বলবো 54, এটি জোড় না বিজোড়? এইবার মুশকিল হচ্ছে যে এগুলি আমাদের 0 থেকে 9 পর্যন্ত এক অঙ্কের সংখ্যা। এক অঙ্কের সংখ্যার পর যখনই 54 এলো, 5, 10, 4, এখানে দুটি অঙ্ক ব্যবহৃত হয়েছে, তার জন্য 2 অঙ্কের সংখ্যা। 2 অঙ্কের সংখ্যার সময় আমরা সবসময় এককের ঘরে কোন সংখ্যা আছে দেখব। এককের ঘরে যদি জোড় সংখ্যা থাকে তাহলে সংখ্যাটি জোড়, যদি এককের ঘরে বিজোড় সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটি বিজোড়। দশকের ঘরে কি ধরনের সংখ্যা আছে সেটা ম্যাটার করে না,
কেন কি দশকের ঘরে যে সংখ্যাই থাকুক না কেন সেই সংখ্যা যখনই স্থানীয় মান অনুযায়ী তাকে আমরা বসাবো তখন দেখবো যে সেটি সবসময় জোড় সংখ্যা। যেমন এখানে 54 মানে কি 50 যোগ 4, তাহলে 50 অবশ্যই একটি জোড় সংখ্যা। যদি আমি 120 লিখি তাহলে 120 মানে 100 যোগ 20 যোগ 0, তাহলে বা 121 লিখি তাহলে 100 অবশ্যই জোড় সংখ্যা, 20 অবশ্যই জোড় সংখ্যা। তাহলে এই স্থানীয় মান অনুযায়ী যখনই আমরা একক বাদ দিয়ে দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি যতই যাই না কেন তাতে আমার স্থানীয় মান অনুযায়ী এককের ঘর বাদ দিয়ে অন্যান্য সবগুলি স্থানীয় মান অনুযায়ী সবসময় জোড় সংখ্যা। তার জন্য আমরা দশক বা শতক এগুলো নিয়ে মাথা খারাপ করতে যাবো না, আমরা খালি দেখবো এককের ঘরে কোন সংখ্যা আছে। এবার তোমাদের দিকে 2-4 দিন ধরে যদি অঙ্ক করানো হয়, বারবার রিপিট করানো হয় যে বলো তো 5 জোড় না বিজোড়, তাহলে 5 মানে 2 2 4 আর 1 5, 1 পড়ে থাকছে, তার মানে সেটা বিজোড়। তার মানে যদি আমরা ভাগ করতে যাই, ভাগ করতে গিয়ে যদি ভাগ শেষ পড়ে থাকে তাহলে শুধু ভাগ শেষ নয়, যদি দুটি দুটি করে ভাগ করি তখন যদি 1 ভাগ পড়ে থাকে তখন সেটা হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে 77 জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? আমি এককের ঘর দেখব, তাহলে আমাকে প্রথম মনে রাখতে হবে এককের ঘর এটাকে 7 একক বলা হয়। 7 10 7 আমরা ছোট করে বলি 7 10 7, কিন্তু আসলে কথাটা হচ্ছে 7 দশক 7 একক। তাহলে 7 দশক মানে 70 যোগ 7 একক মানে 7, 7কে যদি আমরা আবার ছোট ছোট করে ভাঙি তাহলে 2 যোগ 2 যোগ 2 যোগ 1, তাহলে এটা জোড় জোড় জোড়, তাহলে 1 বিজোড় পড়ে থাকছে, তার মানে এটা বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা নয়। তাহলে এককের ঘরে কি আছে সেই অনুযায়ী দেখবো। তাহলে তোমাদের একটা চটপট হোমওয়ার্ক দিচ্ছি, যে কোনো 10টা সংখ্যা আমি লিখে দিচ্ছি, সেই সংখ্যাগুলি তোমরা নিজে খুব তাড়াতাড়ি তোমাদের বাবা মাকে বলে শোনাও যে এগুলি জোড় না বিজোড়। 11, 91, 17, 23, 32, 70। তাহলে এককের ঘরে কি কি আছে? এককের ঘরে 1 আছে। দশকের ঘরে আমি ভাবতেই যাবো না, দশকের ঘর নিয়ে ভাবতেই যাবো না। এককের ঘরে 1 আছে, 1 মানে সঙ্গী নয়, একা। বয়স্ক মানুষরা যেমন সঙ্গীহীন হয়ে যায় বুড়ো বয়সে, দাদু দিদার কেউ একজন মারা গেলে সে সঙ্গীহীন বা জোরবিহীন, আমরা বলি জোর ভেঙে যাওয়া, অত্যন্ত দুঃখদায়ক বা বেদনাদায়ক একটি ঘটনা। তাহলে এখানে 1 বিজোড় সংখ্যা, তার মানে 11 বিজোড় সংখ্যা মানে জোড় 9। 91 এর এখানে 1, 9 10 1, 1 হচ্ছে বিজোড় সংখ্যা, তার জন্য এটি জোড় 9। 17, 1 10 7, তার মানে 7, 7 মানে কি আবার যদি আমি কল্পনা করে ভেঙে নিই 2 2 1, তাহলে শেষে 1 পড়ে থাকছে, তার মানে এটি জোড় সংখ্যা 9। 2 10 3, 3 তো আমার এমনিতেই জানা আছে, 2 এর পর 3, 2 যেহেতু জোড় সংখ্যা, 3 তার মানে বিজোড় সংখ্যা, তাহলে 2 10 3 জোড় সংখ্যা 9। 3 10 2, 2 একক, 2 মানে তো জোড়, বাবা মা দুজনে, জেঠু জেঠিমা দুজনে, কাকু কাকিমা দুজনে, দাদু দিদা দুজনে, ঠাকুরদা ঠাকুরমা দুজনে, এক জোড়া পাখি, তাহলে 2 মানে জোড়, তার মানে এটা জোড় সংখ্যা। এবার দেখো সেই আবার ঝামেলা জিনিস চলে এলো, 7 0 70। এবার শূন্য জোড় সংখ্যা কেমন করে বোঝাবো? তোমাদের বয়স অনুযায়ী শূন্য জোড় সংখ্যা এখন বোঝানোর আমার পক্ষে খুব কঠিন, আস্তে আস্তে বুঝতে হবে। এখন খালি মনে রেখে দাও শূন্য জোড় সংখ্যা। কেন কি একের আমরা কি বলেছি, কোনো একটা বিজোড় সংখ্যার আগের এবং পরের সংখ্যা জোড় হবে। তাহলে 1 এর আগে 0 আছে, 1 এর পর কি আছে 2 আছে, তাহলে 1 যদি বিজোড় সংখ্যা হয় তাহলে 2 জোড় সংখ্যা, আর 2 জোড় সংখ্যা হলে 0 জোড় সংখ্যা। এখন এরকম একটা সরলীকরণ সূত্র হিসেবেই শূন্য জোড় সংখ্যা মনে রাখো। শূন্য কেন জোড় সংখ্যা? এই ভালো কঠিন প্রশ্ন, বোঝাতে একটু সময় লাগবে, তোমাদের 2 এর জন্য এখন যথেষ্ট নয়। যখন 2 একটু শেষের দিকে পড়বে তখন এটা আমি বুঝিয়ে দেবো। তাহলে আমি জোড় বিজোড় সংখ্যা অনায়াসে করতে পারবো। এবার যদি 2 অঙ্কের না হয়ে 3 অঙ্কের সংখ্যা, 4 অঙ্কের সংখ্যা, 5 অঙ্কের সংখ্যা যাই হোক না কেন যদি বলে, তাহলে আমি তখন কি দেখবো? তখন আমি সেই এককের ঘরেই দেখবো। এককের ঘরে 1 3 5 7 9 বারবার মুখস্থ করে, 1 3 5 7 9, লাফিয়ে লাফিয়ে 1 2 9 3 4 9 5 5 6 9 7 8 9 9, তাহলে 1 3 5 7 9। এককের ঘরে যদি 1 3 5 7 9 থাকে তাহলে সেটি বিজোড় সংখ্যা। আর যদি এককের ঘরে 0 2 4 6 8 থাকে তাহলে সেটি জোড় সংখ্যা। এবার অঙ্ক, কয় অঙ্কের সংখ্যা কোনটি, কয় অঙ্কের সংখ্যা? যেমন আমি যে কোনো একটা লিখছি
এটি কয় অঙ্কের সংখ্যা? আমরা দেখবো 1 2 3 4 5, 5 অঙ্কের সংখ্যা। এটি কয় অঙ্কের সংখ্যা? 1 2 3 4 5। এটি কয় অঙ্কের সংখ্যা? 1 2 3 4। এটি কয় অঙ্কের সংখ্যা? এবার দেখো, যখন 1 বা 2 এ যখন পড়ছো তখন একের বাঁ দিকে শূন্য দিলে তার কোনো দাম নেই, 0 1 যা। কেন কি? দেখো এককের ঘরে কি বলছে? 1 বলেছে, তাহলে 1 একক। দশকের ঘরে কিছু নাই, 0, তার মানে কিছু নাই। তাহলে যখন আমি এককের বাঁ দিকে বা কোনো একটি অঙ্কের বাঁ দিকে 0 দেব, তখন পর্যন্ত সেই শূন্যের দাম থাকছে না। কিন্তু এখানে দেখো, যখন আমি এরকম করে একটা তাহলে এটা কি হলো? 0 1 2 0 1 0 2, এটি একটি 3 অঙ্কের সংখ্যা। এটা 4 অঙ্কের সংখ্যা। এটা 5 অঙ্কের সংখ্যা। এটা 5 অঙ্কের সংখ্যা। 1 2 3 6 4 2 1। এটা ক অঙ্কের সংখ্যা? 1 2 3 4 5 6 7, 7 অঙ্কের সংখ্যা। যদি আমি এখানে একটা 0 দিয়ে দিই তাহলে এটা 8 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। কিন্তু যদি আমি এখানে 0 দিই, এখানে 8টা 0 দিই, এখানে 8টা 0 দিই, তাহলে কি সংখ্যা বাড়বে? অঙ্ক বাড়বে? অঙ্ক বাড়বে না, তাহলেও সেটা একই অঙ্কই থেকে যাবে। তার মানে কোনো একটি পূর্ণ সংখ্যার বাম দিকে যদি খালি 0 থাকে তাহলে সেই শূন্যের দাম নেই। তাহলে আমরা এরকম করে অঙ্ক জানলাম। এবার অঙ্ক জানবার পরে দেখো, আমাদের বিভিন্ন স্থানীয় মান জানতে হবে। স্থানীয় মান মানে কি? আমাদের ব্যবহারযোগ্য। আমরা স্থানীয় মানকে 8 ঘর পর্যন্ত নিয়ে যাই, 9 ঘরও বলা যায়। যেমন দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটিটা একটু ডান দিকে লিখে, তাহলে তোমাদের অন্য একটা কাজ করাতে সুবিধা হবে। তাহলে আমি যদি লিখবি 500, 500, 5 লিখে দেবো 17 ঘরে। ডান দিকে ঘরগুলো ফাঁকা রাখা যাবে না। ডান দিকের ঘরগুলো রাখা যাবে না, বাঁ দিকের ঘর রাখা যাবে, কারণ বাঁ দিকের ঘরে কোনো মূল্য নেই। ডান দিকের ঘরে আমি 2টো শূন্য দেবো, ফাঁকা রাখতে পাবো না। এবার তোমরা নিজেরা কোনো একটা সংখ্যা ভাবো, 4020। তাহলে 4020 লিখতে গিয়ে অনেকে 420 লিখে দেয়, মানে 4 2 0 লিখে দেয়। তো 4000, তাহলে একক দশক শতক হাজার। তাহলে আমি যদি একক দশক শতক হাজার মনে মনে আমি ভাবি, তাহলে 4000-এর জায়গায় 4 লিখবো, 1020। তাহলে তারপরে আমি শতকের ঘরে কিছু লিখছি না, তার মানে 0 দেবো, তারপর 20 মানে 2 10 2 0 20। তাহলে 4020। তাহলে এটাকে যদি আমি লিখি 4000, শতকের ঘরে কিছু নাই, 2 0, তাহলে 4020। এবার ধরো নাও 65,052। তাহলে 65,000, তাহলে 1000, এটা হচ্ছে 9000 পর্যন্ত। 10,000 হলে আমার এখানে চলে আসবে। তাহলে 10,000, 20,000, 30,000, 40,000 করে 99,000 পর্যন্ত আমার এখানে যাবে। তাহলে 64,000 যদি বলি, 64,050, তাহলে এখান থেকে 64,000, শতকের ঘরে কিছু বলিনি, 50। 4,302 বা 6,302। তাহলে 6,300 বলেছে, 302, এখানে 2 লিখলাম, এখানে কিছু লিখিনি, দশকের ঘর, তেমন আমাকে 0 দিতে হবে। তাহলে এরকম করে খুব দ্রুত আমি যখন এসো অঙ্ক শিখে করাবো, অন্য একটা বই করাবো অঙ্কের, তখন দেখবে যে ওখানে অসংখ্য সংখ্যায় লেখা, কথায় লেখা আছে, এতবার লেখা আছে, এতবার বড় ছোট, কোনটি বড় কোনটি ছোট, কে কাকে, কোনটি বৃহত্তম কোনটি ক্ষুদ্রতম, কোনটি কার থেকে ছোট, কোনটি কার থেকে বড়, এই অঙ্কগুলো এত বেশি আছে যে তখন দেখবো ওগুলো একদম জলের মতন পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমাদের প্রাথমিক যে ধারণা, সেই প্রাথমিক ধারণা অনুযায়ী আমরা জোড় বিজোড়, বিভিন্ন অঙ্ক এবং তার স্থানীয় মান, এই স্থানীয় মানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে দেখো, তাহলে 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে 1 অঙ্কের সংখ্যা। দশ থেকে 99 হলো 2 অঙ্কের সংখ্যা। এবার 100 থেকে 999, এটা হচ্ছে 3 অঙ্কের সংখ্যা। এরকম করে ক্রমশ যেতে থাকবে। তাহলে দেখো, 1 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা 1, 1 অঙ্কের সব থেকে বড় সংখ্যা 9, 2 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা 10, 2 অঙ্কের সব থেকে বড় সংখ্যা 99, 3 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা 100, 3 অঙ্কের সব থেকে বড় সংখ্যা 99।
এখান থেকে আর একটা প্রশ্ন আসে যে এক অঙ্কের সংখ্যা কটি, হাতে গুনো। 1 2 3 4 5 6 7 8 9, মানে এক অঙ্কের পূর্ণ সংখ্যা কটি বা এক অঙ্কের স্বাভাবিক সংখ্যা কটি? তাহলে 1 থেকে 9 9টি। 2 অঙ্কের সংখ্যা কটি? তাহলে 2 অঙ্কের সংখ্যা মানে আমার 99 পর্যন্ত হচ্ছে 2 অঙ্কের সংখ্যা, কিন্তু কত থেকে? 10 থেকে। এবার তাহলে আমি কি 10 থেকে 99 পর্যন্ত গুনবো? অত গুনতে গেলে তো মাথা খারাপ হয়ে যাবে। তাহলে একটা বুদ্ধি করো, আমার 2 অঙ্কের সংখ্যা আছে মোট 99টি, আর এক অঙ্কের সংখ্যা কটি আছে? 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9টি। তাহলে 99 থেকে 9 বিয়োগ দেবো, তাহলে 90টি। দুদিন পর মুখস্থ হয়ে যাবে। এক অঙ্কের সংখ্যা যেমন 9টি তোমাদের মুখস্থ হয়ে আছে, আস্তে আস্তে 2 অঙ্কের সংখ্যা কটি? 90টি। তাহলে এটাও তোমাদের আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। তাহলে এক অঙ্কের সংখ্যা 9টি, 2 অঙ্কের সংখ্যা 90টি। তাহলে এক অঙ্কের আর 2 অঙ্কের মিলিয়ে সংখ্যা হলো কটি? 99টি। তাহলে 3 অঙ্কের সংখ্যা কত? 999 পর্যন্ত। তার থেকে কটা বাদ যাবে? 99। তাহলে 999, তার থেকে 99 বাদ যাচ্ছে, তার মানে 3 অঙ্কের সংখ্যা হচ্ছে, এটা হচ্ছে 3 অঙ্কের। তাহলে 3 অঙ্কের সংখ্যা হচ্ছে 900টি। তাহলে এরকম ভাবে আমাদের আস্তে আস্তে 4 অঙ্কের সংখ্যা কটি আমরা পাবো, 5 অঙ্কের সংখ্যা কটি পাবো, কিন্তু ওগুলো আমাদের আর প্রয়োজন পড়ে না। আমাদের প্রথম দিকে কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমরা বলছি যে এক অঙ্কের সংখ্যা 1 থেকে 9, 2 অঙ্কের সংখ্যা 10 থেকে 99, 3 অঙ্কের সংখ্যা 100 থেকে 999। তার মানে এক অঙ্কের সংখ্যা 9টি, 2 অঙ্কের সংখ্যা কটি? 99 বিয়োগ 9, তার মানে 90টি। 3 অঙ্কের সংখ্যা 999 বিয়োগ 99, এর মধ্যে এক অঙ্কের আর 2 অঙ্কের লুকিয়ে আছে, তাহলে 3 অঙ্কের সংখ্যা হচ্ছে 900টি। আজকে এই পর্যন্তই। পরের দিন আরও যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো আলোচনা করব।